नरेंद्र मोदी जी को लगता है कि परमात्मा ने उनको चुना है, सिर्फ उनको। मैं सोच रहा था नरेंद्र मोदी जी ये फीलिंग आपको कब आती है? ये मैं सवाल पूछ रहा हूं क्योंकि नरेंद्र मोदी के हाथ में परमाणु बम का स्विच है। ये आपको 24 घंटे लगता है या सुबह ऐसा लगता है या शाम को लगता है? और ये जो आपको फीलिंग आई, ये नोटबंदी से पहले भी आई थी क्या? गलत जीएसटी लागू करने से पहले आई थी? शायद परमात्मा ने कहा है कि हिंदुस्तान के सारे इंफ्रास्ट्रक्चर को, एयरपोर्ट्स को, पोर्ट्स को अदानी को पकड़ा दो। हम सब बायोलॉजिकल हैं, हिंदुस्तान के किसान, मजदूर, प्रेस रिपोर्टर सब बायोलॉजिकल, मगर नरेंद्र मोदी बायोलॉजिकल नहीं। एक व्यक्ति को भेजा, परमात्मा ने भेजा। সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে তিনি নন বায়োলজিক্যাল, তার কোনো মাতৃগর্ভে জন্ম হয়নি, তিনি ঈশ্বর প্রদত্ত একজন অবতার, যার কাজ হচ্ছে কিছু ঈশ্বরের অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ করার। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি বলবেন? সচেতন নাগরিক হিসেবে মানে আমি তো একজন চিকিৎসক, এবং চিকিৎসা বিজ্ঞানের কাজটা করা হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং স্বাভাবিকভাবে এইটা বলার আগে আমাদের সংগঠন সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। এই যে প্রধানমন্ত্রী এটা বললেন এবং তার ভিত্তিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকে বক্তব্য রাখছেন, কিন্তু আমরা বক্তব্য রাখার আগে একটা কথা বলতে চাই। আমাদের শিক্ষক যে কোনো নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বচন, ঘোষণা ও প্রতিশ্রুতির পেছনে কোনো না কোনো শ্রেণীর স্বার্থ আবিষ্কার করতে না শেখা পর্যন্ত লোকে রাজনীতির ক্ষেত্রে চিরকাল প্রতারণা, আত্মপ্রতারণার নির্বোধ বলি হয়েছিল এবং চিরকাল তা থাকবে। এই গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানের শিক্ষা সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির কর্মী বাহিনী, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কর্মী বাহিনী কখনো ভুল করবেন না। তাহলে প্রধানমন্ত্রী এটা কেন বললেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনাদের একটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনি কখনো ব্যাপক মানুষের কাছে আমরা এই প্রশ্নটা রাখি এবং নিজেকেও বলি যে আমি কি আমার ইচ্ছায় জন্মেছি? আমার বাবা মা কি তাদের নিজেদের ইচ্ছায় জন্মেছে? বা প্রকৃতিতে বা সমাজে যে মানুষ, কোনো মানুষই নিজের ইচ্ছায় জন্মায়নি। তাহলে কিভাবে জন্মালো তারা? জন্মালো প্রাকৃতিক এবং সামাজিক নিয়মে। আমরা যদি অতীতে ফিরে যাই, একদম অতীতে, মিলিয়ন ইয়ার্স ব্যাক, মানুষ যখন অন্যান্য প্রকৃতির জীবের মতোই ছিল, তখন মানুষের সৃষ্টিটা ছিল সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং তাদের জীবের মধ্যেকার যে শারীরবৃত্তীয় সম্পর্ক, যৌন সম্পর্কের ভিত্তিতে সৃষ্টি, তার মানে প্রাকৃতিক নিয়ম। আর সেই প্রাকৃতিক নিয়মটা আজকে চলমান আছে এবং সেই প্রাকৃতিক নিয়মটা আজকে সমাজ বিজ্ঞান সেই প্রাকৃতিক নিয়মকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। তো সত্যিই তো, আমিও যখন আজ থেকে 70 বছর আগে আমি যখন মায়ের কোলে জন্মেছিলাম, আমি জানতাম না আমি কোত্থেকে এলাম। মা শুধু জানতেন যে তার গর্ভে ছিলাম, তার গর্ভের সন্তান, তার কাছ থেকে ছিন্ন হয়েছি। পরবর্তীকালে এখন আবার মার সাথে কথা হলে বলি, মা আমি তো তাল গাছ থেকে পড়ে হয়েছি। মাও মজা করে বলে, হ্যাঁ তুই তো আম গাছ থেকে পড়ে হয়েছিস। তাহলে প্রশ্নটা এলো যে তাহলে মানুষ সৃষ্টি বা জন্মের পেছনে কি ঘটনা রয়েছে? এই ঘটনাগুলো মানুষ আগে জানতো না, সেই জন্য সে ঈশ্বরের কল্পনা করেছে, সে প্রকৃতিকে নিজের মতো কল্পনা করে নিয়েছে। সে মনে করেছে আমি ঈশ্বরের স্রষ্টা, ভগবান মনে করে সে আমি আল্লাহর স্রষ্টা, আল্লাহ স্রষ্টার কাছ থেকে হয়েছি। সে মনে করে খ্রিস্টের অবদান হিসেবে হয়েছি। আবার অনেক বিজ্ঞান সংগঠন মনে করে
এই সৃষ্টির পেছনে এক অজানা হাত রয়েছে, আমরা জানি না। কিন্তু আমরা যারা সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির সংগঠক এবং কর্মী বাহিনী, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের কর্মী বাহিনী, একটা জিনিস আমরা বুঝেছি, মানুষ নিজের ইচ্ছায় জন্মায়নি, মানুষ জন্মলাভ করেছে প্রকৃতিতে বস্তুর রূপান্তরের ফসল হিসেবে। প্রকৃতি যেদিন শক্তির ছাড়া আর কিছুই ছিল না, সে রূপান্তরিত হয়ে বস্তুর জন্ম দিয়েছে, বস্তু রূপান্তরিত হয়ে প্রাণের জন্ম দিয়েছে, প্রাণ রূপান্তরিত হয়ে মানুষ এবং অন্যান্য প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের প্রাণের সৃষ্টি করেছে। এটা আপনারা খুব সহজে আজকে পড়তে পারেন। অরিজিন অফ লাইফ, অরিজিন অফ লাইফ, ওপারিনের অরিজিন অফ লাইফ, এটা বাংলাতেও পাওয়া যায়, আপনারা কিনে পড়তে পারবেন এবং সেটা প্রমাণ করা যায়। এবং এই প্রমাণটা করলেন, আমি যেখানে বসে আজ আপনাদের মতামত রাখছি, কলকাতাতে, কলকাতা এনআরএস মেডিকেল কলেজের শ্রদ্ধেয় প্রজনন বিজ্ঞানী, তিনি প্রমাণ করে দিলেন যে কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা যায়। মায়ের গর্ভ থেকে তিনি প্রথম মানুষ, ভারতবর্ষের ইতিহাস কেন, অনেক দেশের ইতিহাসে প্রথম মানুষ যিনি জীবন্ত ডিম্বাণু দেখেছিলেন এবং তিনি সেই জীবন্ত ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটিয়ে প্রকৃতির বাইরে নিষিক্ত করেছিলেন। বেশি দিন না, আজ থেকে মাত্র 50 বছর আগে। 50 বছর আগে তিনি প্রমাণ করেছেন যে প্রকৃতির এই সৃষ্টি রহস্যের দিকগুলো, এবং তিনি প্রমাণ করেছেন প্রকৃতির এই সৃষ্টি, প্রকৃতির এই চলন, প্রকৃতির এই রূপান্তরকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের মাস্টারমশাই ছিলেন শ্রদ্ধেয় সুভাষ মুখোপাধ্যায়, নলজাতক শিশুর স্রষ্টা হিসেবে বিশ্বে প্রথম দেখালেন একটা দিক যে কিভাবে প্রকৃতিকে জানতে হয়। তাহলে এই জায়গা থেকে আমি একটু বলে নিই যে এই জায়গাটা আজকে মানুষের কাছে বিগত 200 বছরে মানুষের কাছে জানা হয়ে গেছে। আমরা প্রকৃতি এবং সমাজের মেলবন্ধনে সৃষ্টি, এবং আমরা কারো ব্যক্তিগত সম্পত্তি নই, এমনকি মায়েরও না, আমরা জনগণের, সমাজের, প্রকৃতির সৃষ্টি। বলুন কি বলুন। এখানে একটা প্রশ্ন, তার মানে আপনার ব্যাখ্যা অনুযায়ী প্রধানমন্ত্রী যেভাবে নিজেকে ব্যাখ্যা করেছেন, তুলে ধরতে চাইছেন, তাহলে সেটা আংশিক হলেও মানে সত্যি বলা যেতে পারে? না, একদমই সত্যি বলা যাবে না, কারণ আজকে বলছেন, আজ থেকে 200 বছর আগে মানুষ গবেষণা করে দেখিয়েছে শক্তির রূপান্তর, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। আজ থেকে 200 বছরের মধ্যে ডারউইন প্রমাণ করেছেন যে বস্তুর রূপান্তর, জীবনের রূপান্তরে প্রকৃতিতে মানুষ এসেছে। আজকে বিভিন্ন গবেষক প্রমাণ করে বলেছেন মানুষ কেন প্রকৃতিতে সৃষ্টি হলো বলতে পারবো না, কিন্তু মানুষের ইচ্ছায় মানুষ যে প্রকৃতিতে সৃষ্টি হয়নি এটা বলে দেয়া যায়। কিন্তু তিনি বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ভোটের প্রতিযোগিতায়, বাজার দখলের প্রতিযোগিতায়, শাসক শ্রেণীর পুঁজি ও মুনাফার স্বার্থ রক্ষায় তিনি এটা জানেন না, এটা হতে পারে না। তিনি এটা বলছেন এই কারণে, মানুষকে পেছনের দিকে টেনে নিয়ে যেতে চাইছেন, তিনি অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি জানেন ভারতবর্ষের প্রতিটি পরিবারের ঘরে ঘরে পুজো হয়, ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে মানুষ পূজা অধিবিদ্যার চর্চা করেন। তিনি জানেন ভারতবর্ষের মূল জনতা কৃষক, এবং সেই কৃষক আজও মনে করে প্রকৃতির সৃষ্টি ধান, ফসল ইত্যাদি। তিনি সেই জ্ঞানের সীমাবদ্ধতাকে কাজে লাগাতে চেয়েছেন, কাজে লাগিয়ে তিনি বলতে চেয়েছেন আমি ভগবানের সৃষ্টি, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। তিনি অস্বীকার করছেন প্রকৃতি বিজ্ঞান, তিনি অস্বীকার করছেন সমাজ বিজ্ঞানের মেলবন্ধনকে। এটাকে কখনোই একটা বৈজ্ঞানিক, নৈতিক, সামাজিক, দার্শনিক মত বলা যাবে না। এর পেছনে তিনি জানেন না, এটা বলা ভুল হবে,
কিন্তু তিনি এটা করতে চেয়েছেন একটাই উদ্দেশ্য, জনগণকে আরো পেছনের দিকে নিয়ে যাওয়া, জনগণের মধ্যে বিজ্ঞান চেতনার উন্মেষ না ঘটানো। ভারতবর্ষের মূল জনতা যে কৃষক, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত, শিক্ষক, তাদের চিন্তা চেতনার মধ্যে এই অধিবিদ্যা ঢুকিয়ে দিয়ে, অধিবিদ্যার ভ্যাকসিন দিয়ে, এটাকে আমরা বলি অধিবিদ্যার ভ্যাকসিন দিয়ে সে তাদের চিন্তার জড়তাকে, চিন্তাকে শৃঙ্খলিত করতে চায়। আমাদের প্রতিটি বুদ্ধিজীবী, বিজ্ঞানী কন্ডেম করা উচিত, এর রাজনৈতিক উদ্দেশ্য জনগণের মধ্যে তুলে ধরা উচিত, এর সামাজিক অর্থনৈতিক উদ্দেশ্য। কিছুদিন আগেই শুনেছেন আপনারা যে বিজেপি গভর্নমেন্ট ডারউইন তত্ত্বকে সিলেবাস থেকে বাদ দিয়েছে। দুদিন পরে সে অস্বীকার করবে প্রকৃতির রূপান্তর, অস্বীকার করবে জীবনের রূপান্তর, অস্বীকার করবে শক্তির রূপান্তর। কিন্তু অস্বীকার করলেই সত্যকে এড়ানো যাবে না। সত্য তার আপন গুণে সমাজে বিকশিত হবে। এই কটি কথা বলে আপনাদের সবাইকে আমাদের সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আমার বক্তব্য শেষ করব।